বাদলাপুর গ্রামে রমা তার মেয়ে তুলির সাথে থাকতো। রমার স্বামী অমরেশ মারা গেছে অনেক দিন আগেই। তাই একাই রমা তার মেয়ে তুলিকে বড় করে তোলে। রমা বিভিন্ন রকমের ফল বিক্রি করে তার সংসার চালাতো। মা তুলি, তুলি, কোথায় গেলি রে মা? এই তো মা, আমি। বলো, কি বলবে? আমগুলো ঝুড়িতে তুলে দে তো। ভালো ভালো আমগুলো বেছে ঝুড়িতে দিবি। বাজারে যে আমের চাহিদা অনেক বেড়ে গেছে। মা, তুমি বলার আগে আমি সব আম ঝুড়িতে সাজিয়ে রেখেছি। আমার লক্ষ্মী মেয়ে, ভাবছি কি এবার যদি বেশি ফল বিক্রি হয় তাহলে তোর জন্য আমি একটা গলার হার বানাবো রে মা। কেন হার বানাবে কেন? বারে, তোর বিয়ে দিতে হবে না বুঝি? তাই আমি তোর জন্য বিয়ের হার বানাবো। মা, চুপ করবে? আমি বিয়ে করব না মা, আর আমি কোথাও যাব না। এত বড় হয়েছিস মা, বিয়ে তো করতেই হবে। মেয়েদের যে বিয়ে করে পরের বাড়িতে যেতেই হয় রে, এটাই যে নিয়ম রে মা। মা, আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। আর রাগ করতে হবে না রে মা, আমি চলে যাচ্ছি। এরপর রমা আমের ঝুড়ি নিয়ে বাজারে চলে যায় আর আম বিক্রি করতে শুরু করে। রমার আম খুব তাড়াতাড়ি বাজারে বিক্রি হয়ে যেত। রমা খুব সততার সাথে ব্যবসা করত। রমার পাশেই দীনেশ নামের এক লোকের ফলের দোকান ছিল। সেও ফল বিক্রি করত, কিন্তু লোকেরা তার কাছ থেকে বেশি ফল কিনতো না, কেননা সে ফলের দাম অনেক বেশি নিত। আর সে তাজা তাজা ফলও বিক্রি করতো না। আর সেই জন্য দীনেশ রমাকে হিংসে করত। আর কিছুদিন পর রমাও দীনেশের পাশেই ফলের দোকান দেয় আর খুব ভালোভাবে ফল বিক্রি করতে থাকে। এই রমা তো আমার ব্যবসার 12টা বাজিয়ে দিয়েছে। সকলেই ওর কাছ থেকে আম কেনে। আমার দোকানে এত আম, কিন্তু তাও আমার কাছ থেকে কেউ আম কিনছে না। আর রমা তো হরির বাগানে থেকে আম কেনে। হ্যাঁ, কালকে আমি হরির কাছ থেকে সব আম কিনে নেব। আর তখন দেখব রমা আম পায় কোথায়। আর দীনেশ হরির বাগানের সব আম কিনে নেয় আর তার দোকানে বিক্রি করতে শুরু করে। আর এদিকে রমা হরির বাগানে আম কিনতে এসে নিরাশা হয়ে যায়, কেননা বাগানে একটা আমও ছিল না। তাই রমা সেদিন আর আম বিক্রি করতে যায় না। আর এই সুযোগে দীনেশ ভালোই বেচাকেনা করে আর রমা না আসায় লোকেরা দীনেশের কাছ থেকে আম কেনে। আর এদিকে রমা ফল বিক্রি করতে না পারায় ভীষণ চিন্তায় পড়ে। মা, তুমি এত চিন্তা কেন করছো? হরির বাগানে সব আম দীনেশ কিনে নিয়েছে রে মা। এখন আমি আম কোথায় পাবো, আর কি করেই বা সংসার চালাবো? মা, তুমি এত চিন্তা করো না তো, তুমি বরং বিশ্রাম নাও। আর আমি একটু জঙ্গলে যাই। আর যদি জঙ্গলে কোনো ফল পেয়ে যাই। এই বলে তুলি জঙ্গলে যায় আর সে ফল খুঁজতে থাকে, কিন্তু তুলি জঙ্গলে কোনো ফলই খুঁজে পাচ্ছিল না। কোথাও তো তেমন ফলই পেলাম না। এখন আমি কি করব? ফল নিয়ে না গেলে যে মায়ের চিন্তা আরো বাড়বে। কি যে করি! এসব বলতে বলতে তুলি আবারও ফল খুঁজতে থাকে। আর হঠাৎ করে তুলি কারো আওয়াজ শুনতে পায়। শোনো, যেও না, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। এ মা, এটা তো একটা পাখি, আর পাখিটা কি সুন্দর! কি অদ্ভুত! পাখি মানুষের মতো করে কথা বলে। আমি পাখি নই, আমার তোমার সাহায্যের প্রয়োজন। তুমি পাখি নাও, তাহলে কে তুমি? আর আমি তোমাকে বা কি করে সাহায্য করব, বলো? আমি এক পরী, একটা ঋষির অভিশাপে আমি পাখি হয়েছি। আর তুমি যদি হরিকেল গাছের পাতা
আমায় ছোঁয়াও, তবেই আমি পরীরূপ ধারণ করতে পারবো। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এরপর তুলি হরিকেল গাছ খুঁজে তার পাতা পাখির গায়ে ছোঁয়াতেই সে একটা সুন্দর পরীতে রূপান্তরিত হয়। আর এটা দেখে পরী অনেক খুশি হয়। তুমি খুব ভালো, কিন্তু তুমি এখানে কেন এসেছিলে? আর তোমাকে দেখেও বড্ড চিন্তিত লাগছে। এরপর তুলি তার সমস্ত কথা পরীকে খুলে বলে। তুমি আমার রূপ ফিরে দিয়েছো, তাই আমিও তোমাকে সাহায্য করব। এই নাও বীজ, আর এটা কোনো সাধারণ বীজ নয়। এই বীজ তুমি মাটিতে রেখে যদি মন্ত্র বলো, তবে সাথে সাথে এই বীজ থেকে বিরাট একটা গাছ বের হবে। আর সেই গাছে নানা রকম ফলে পরিপূর্ণ থাকবে। এক গাছ থেকে তুমি বিভিন্ন রকমের ফল পাবে। আর এই বীজটি নিয়ে তুমি বাড়িতে যাও। এরপর তুলি খুশি মনে বীজটি নিয়ে বাড়িতে চলে যায় আর তার মাকে সব কথা খুলে বলে। এরপর তুলি আর তুলির মা তাদের বাড়ির সামনে যায় আর তুলি বীজটি মাটিতে রেখে মন্ত্র পড়ে। আর সাথে সাথে বীজটা থেকে বিরাট একটা গাছ বের হয়। আর সেই গাছে বিভিন্ন রকমের ফলে পরিপূর্ণ হয়ে যায়। আর এই দেখে তো তুলি আর রমা অনেক খুশি। আর তারপর তারা দুজন গাছের সব ফল পেড়ে নেয়। আর সব ফল নেওয়ার সাথে সাথে গাছটি অদৃশ্য হয়ে যায়। আর শুধু বীজটি সেখানে পড়ে থাকে। আর অনেক রকমের ফল দেখে তারা দুজনে অনেক খুশি হয়। আর পরের দিন সকালবেলা তারা বাজারে ফল বিক্রি করতে শুরু করে। আর দিনেশ তো রমার দোকানে এত ফল দেখে অবাক হয়ে যায়। আর গ্রামের সকলে আবারও রমার দোকানে ভিড় জমায় আর তার দোকান থেকে ফল কেনে। আর দিনেশের দোকানে কেউ যায় না। আর এভাবে প্রতিদিনই রমা ওই বীজের সাহায্যে বিভিন্ন ফল নেয় আর তা বাজারে বিক্রি করে লাভবান হতে থাকে। আর তারা মামে অনেক সুখে শান্তিতে বসবাস করে। রমেশের অফিসে আজ ইম্পর্টেন্ট মিটিং ছিল, তার জন্য তাকে খুব দ্রুত অফিসে পৌঁছতে হবে। তাই রমেশ অফিস যাওয়ার জন্য খুব দ্রুত ঘুম থেকে উঠে পড়ে আর তার মেয়ে জাগ্রতির জন্য ব্রেকফাস্ট বানাতে লাগলো। জাগ্রতিও ঘুম থেকে উঠে পড়েছিল, কিন্তু আজকে তার একটু অস্বস্তি বোধ হচ্ছিল, তাই সে বিছানায় শুয়েছিল। তখনই জাগ্রতির নজর গেল ঘড়ির দিকে। ঘড়িতে তখন প্রায় 8টা বাজে। আরে বাপ রে, 8টা বেজে গিয়েছে। জানি না আজকে আমার কি হয়েছে, কতক্ষণ থেকে আমি শুয়ে আছি। আজ তো আমার স্কুলে যেতে অনেক দেরি হয়ে যাবে। জাগ্রতি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে পড়লো। তখনই তার বাবা তার জন্য রুটি নিয়ে আসে আর সে রুটি দেখে বলে, বাবা, এই ব্রেড তুমি কি করলে? সব ব্রেড তো পুড়ে গেছে। আসলে মা, অমলেট করছিলাম তো, এদিকে যে রুটিটা কখন পুড়ে গেছে খেয়ালই করিনি। তুমি বসো, আমি তোমার জন্য অমলেট নিয়ে আসছি। যখন রমেশ অমলেট নিয়ে এলো তখন অমলেটের অবস্থাও রুটির মতোই ছিল, পুরো অমলেট পুড়ে গিয়েছিল। আমি জানি তুমি হয়তো রুটির দিকে খেয়াল করতে গিয়ে অমলেট খেয়ালই করনি, তাই পুড়ে গেছে। সরি মা, আসলে জানো আজ তোমার বাবার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি খাবারের দিকে কম ভাবছিলাম আর মিটিং নিয়ে একটু বেশি ভাবছিলাম। কোনো ব্যাপার না বাবা, মাঝে মাঝে পুরা জিনিসও খুব স্বাদ হয়। হ্যাঁ রে মা, ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, আমি অফিসের জন্য বের হচ্ছি, একটু পরে তো আবার তোর স্কুল বাস চলে আসবে, তুই সাবধানে স্কুলে চলে যাস। এই বলে রমেশ তার অফিসে চলে যায়। বেশ কয়েক বছর থেকে রমেশ জাগ্রতির বাবা এবং মা দুজনের অভাবই পূরণ করে আসছে। আজ থেকে প্রায় 5 বছর আগে রমেশের স্ত্রী জয়ন্তীর পেটে ক্যান্সার ধরা পড়ে, কিন্তু যখন রমেশ তা জানতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এটা তুমি ঠিক করছো না জয়ন্তী, তুমি সবসময় বলতে না তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তাহলে তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ বলো তো? তুমি এভাবে মাঝপথে আমাকে ছেড়ে চলে যেতে পারো না।
খেদো না রমেশ, সে চলে যেতে চায় বলো, কিন্তু কিছু কিছু অসুখ মানুষের জীবনে এমন হয়ে আসে তার বাঁচার আলোটাই নিভে যায়। এভাবেই জয়ন্তী গল্প করতে করতে হঠাৎই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রমেশ জয়ন্তীকে প্রমিস করেছিল রমেশ জাগতির বাবা এবং মা দুটোই হবেন। রমেশ যতটুকু পারত তার মেয়ে জাগতিকে ভালো রাখার চেষ্টা করত। জাগতির জন্য রমেশ পৃথিবীর সবচেয়ে বেস্ট বাবা ছিল। সেই দিন রমেশ অফিসে যাওয়ার পর জাগতির পেটে ভীষণ ব্যথা অনুভব হচ্ছিল। সেই ব্যথা অসহনীয় ছিল। পেটে এত জোরে ব্যথা কেন হচ্ছে? আমি কি আজকে বাবাকে ফোন করব? না 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 না, বাবার তো আজকে খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। জাগ্রতি নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যথা কিছুতেই কমছিল না। তখনই তার মনে হচ্ছিল তার কাপড়ে কিছু ভরেছে। তারপর জাগ্রতি বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে সে কিছু দেখছিল, আর যা দেখলো তা দেখে তো জাগ্রতি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এটা তো রক্তের দাগ মনে হচ্ছে। এরকমটা তো কখনো হয়নি। আচ্ছা, আমি আবার বড় কোনো অসুখে ভুগছি না তো? আসলে এটা ছিল জাগ্রতির প্রথম পিরিয়ড। জাগ্রতির তো মা ছিল না, আর পিরিয়ডের ব্যাপারে সে কিছুই জানতো না। সে কাপড়ে লাল রক্ত দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে কিছুতে বুঝতে পারছিল না সে এখন কি করবে, আর এসব ব্যাপারে সে কাকে জিজ্ঞেস করবে। এরপর জাগ্রতি বাধ্য হয়ে তার বেস্ট ফ্রেন্ড সৈতাকে ফোন করে, কিন্তু সেই দিন নেটওয়ার্কের অবস্থা ভীষণ খারাপ ছিল। হ্যালো হ্যালো শ্বেতা, তুই আমার কথা শুনছিস? হ্যালো হ্যালো। আরে জাগ্রতি, তুই একটু জোরে বল না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। এভাবে কথা বলতে বলতে তাদের ফোন কেটে গেল। এরপর জাগ্রতি শ্বেতাকে আবারও ফোন করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ফোন আর গেল না। জাগ্রতির অবশ্য অনেক ফ্রেন্ড ছিল, কিন্তু সে কাকে এসব কথা বলবে এটা সে ভেবেই পাচ্ছিল না। স্কুল বাস আসারও সময় হয়ে গিয়েছিল। জাগ্রতিও কিছুতেই তার স্কুল মিস করতে চাইছিল না, কারণ আজকে তার অঙ্ক ক্লাস আছে। এভাবে কেটে যায় বেশ কিছু সময়। কিছুক্ষণের মধ্যেই স্কুল বাসের হর্ন বেজে উঠলো, আর জাগ্রতিও স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। যখনই জাগ্রতি বাসে উঠলো তখনই সবাই জাগ্রতির দিকে বারবার তাকাচ্ছিল। সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছে? নিশ্চয় সবাই আমার কাপড়ে ঢাকা রক্ত দেখতে পাচ্ছে। এখন তো সবাই জেনে যাবে যে আমার ভয়ঙ্কর রোগ হয়েছে। আজ থেকে সবাই হয়তো আমার থেকে দূরে থাকার চেষ্টা করবে, হয়তো আর কেউ কখনোই আমার কাছে আসবে না। জাগ্রতি যেমনটা ভাবছিল, বাসে থাকা সব স্টুডেন্টরা তার সাথে ঠিক তেমনই ব্যবহার করছিল। আরে আরে অলকা, পুনম, মালতী, এই জাগ্রতির থেকে তোমরা সবাই দূরে থেকো। তোমরা তো সবাই দেখতে পাচ্ছ ওর কাপড়ে কত রক্ত। এই জাগ্রতির মনে হয় অনেক বড় রোগ আছে, ওর থেকে আমাদের দূরে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ সীমা, তুমি একদম ঠিক কথাই বলছো। আমরা কেউই ওর সাথে বসবো না। যদি আবার আমাদেরও এই অসুস্থ হয়ে যায় তখন? সেই দিন জাগ্রতির পাশে কেউই বসেনি। এরপর বাসে অনেকটা সময় কেটে গেল। অনেকক্ষণ কাটার পর জাগ্রতি তার স্কুলে এসে পৌঁছলো। স্কুলে পৌঁছেও সেই একই অবস্থা হলো। সবাই তাকে বারবার দেখছিল আর অদ্ভুত ধরনের কথা বলছিল। এই তোরা শোন শোন, আমি একটা তাজা খবর নিয়ে এসেছি। জাগ্রতি না খুব তাড়াতাড়ি উপরে যেতে চলেছে। উপরে? সেটা আবার কোথায়? আরে আরে বুঝছিস না, উপরে উপরে মানে যমরাজের কাছে, যেখানে কিনা ওই জাগ্রতির মা গেছেন। আরে আরে পাগল হয়ে গিয়েছিস নাকি? তুই এসব কেমন কথা বলছিস বলতো? আরে আরে আমি তো সত্যি কথাই বলছি। তুই দেখতে পাচ্ছিস না ওই কাপড়ে কত রক্ত ছিল? এভাবে কারো শরীর থেকে রক্ত পড়ার মানে হলো সে মারা যাবে, বুঝেছিস? সবার মুখ থেকে এমন কথা শুনে জাগ্রতি ভীষণ ভয় পেয়ে যায়। সে ভেবেছিল আজকে বোধহয় পৃথিবীতে তার শেষ দিন। তাই সেই মুহূর্তে জাগ্রতি সবচেয়ে বেশি তার বাবাকে মিস করছিল। আচ্ছা, মা তো মরেই গেছে, এখন যদি আমিও মরে যাই তাহলে বাবা তো খুব একলা হয়ে যাবে। কিন্তু আমি বা কি করবো? মরতে তো হবেই। সবাই তো বলাবলি করছে আমার অনেক বড় রোগ হয়েছে। বাবা, ও বাবা, আমি বোধহয় তোমাকে আর কখনো দেখতে পারবো না বাবা। জাগ্রতি এসব ভেবে ভীষণ জোরে জোরে কাঁদতে লাগলো। জাগ্রতি যখন এভাবে কাঁদছিল তখন হঠাৎই তার ফোন বেজে উঠলো। আসলে তার বান্ধবী শ্বেতা তখন তাকে ফোন করেছিল। বেশ কিছুক্ষণ আগে যখন জাগ্রতি শ্বেতাকে ফোন করেছিল তখন নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে তারা কেউই কারো কথা শুনতে পায়নি।
কিন্তু হঠাৎ করে ফোন বেজে ওঠার কারণে জাগ্রতি ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে সে এতক্ষণ যা যা দেখছিল পুরোটাই স্বপ্ন ছিল। আরে আরে, এ কি? আমার আমার ফোন বাজছে, আর আর আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনা এসব স্বপ্ন দেখছিলাম। সে না হয় আমি এতক্ষণ থেকে স্বপ্নই দেখছিলাম, কিন্তু আমার কাপড়ে যে রক্ত হচ্ছে সেটা তো আর স্বপ্ন নয়। তার মানে আমার সত্যি সত্যি কোনো বড় রোগ হয়েছে। এরপর জাগ্রতি তার ফোন উঠায় আর কথা বলতে থাকে। হ্যালো, শ্বেতা, শ্বেতা, তোকে না আমি কিছু বলতে চাই। তুই জানিস আমি না আজকে বোধহয় মারা যাবো রে, আমি আর বাঁচবো না। এসব পরে জাগ্রতি ভীষণ কান্না করছিল। আরে আরে জাগ্রতি, তুই এভাবে কাঁদছিস কেন? তোর কি হয়েছে? বল বল আমাকে। আর তুই এসব কি ফালতু কথা বলছিস বলতো? জাগ্রতি, চুপ করেছিস কেন? তুই আমাকে শুনতে পাচ্ছিস? বল না, বল না, কি হয়েছে তোর, বল। এরপর জাগ্রতি শ্বেতাকে সবটা বলে। ও, এই ব্যাপার? আর তার জন্য কিনা তুই এত চিন্তা করছিস? তুই তো আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছিলি। শোন, এটা খুবই নর্মাল ব্যাপার, এটা তো প্রতিটা মেয়েরই হয়, ইভেন আমারও হয়। তুই জানিস এটাকে পিরিয়ড বলে। পিরিয়ড? আরে স্কুলে তো পিরিয়ড এমনিতেই হয়, ইংলিশের পিরিয়ড হয়, বাংলার হয়, ম্যাথের হয়, কিন্তু এটা আবার কোন ধরনের পিরিয়ড রে? আচ্ছা শোন শোন, আমি এক্ষুনি তোদের বাড়িতে আসছি আর সঙ্গে তোর জন্য কিছু নিয়ে আসছি। কিছুক্ষণ পর শ্বেতা একটি স্যানিটারি প্যাড নিয়ে জাগ্রতীদের বাড়িতে চলে আসে। আরে আরে, এটা কি? এটা তুই কি নিয়ে এসেছিস? জাগ্রতী, এটা হচ্ছে স্যানিটারি প্যাড। এখন থেকে প্রতি মাসে তোর এই স্যানিটারি প্যাডের খুবই প্রয়োজন। কি বলি তুই? প্রতি মাসে? কিন্তু এমন কেন? দেখ জাগ্রতী, তোর মা নেই, তাই এসব কথা তোকে আমি বলছি। তোর সাথে যেটা হয়েছে সেটা কিন্তু একদম নরমাল। প্রতিটা মেয়ের মাঝে 28 দিনের একটা চক্র হয়। এখন তুমি ধীরে ধীরে বড় হচ্ছ, তার জন্যই তো এমনটা হচ্ছে। আর শোন, এই কয়টা দিন তোকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বুঝলি? আর তোর মনও কখনো ভালো আবার কখনো খারাপ থাকবে, কিন্তু কিছুদিনের মধ্যেই সবকিছু নরমাল হয়ে যাবে। আর হ্যাঁ, এই প্যাডের উপরে সব লেখা আছে, লেখাগুলো পড়ে তুমি এগুলো ব্যবহার করে নিও। আর জানিস তো, পিরিয়ড মেয়েদেরকে এটাও বলে দেয় যে তুমি একজন নরমাল এবং স্বাভাবিক মেয়ে। এভাবে শ্বেতা জাগ্রতীকে অনেক বোঝায়, আর এসব কথা শুনে জাগ্রতী শ্বেতাকে জড়িয়ে ধরে। এত আধুনিক যুগেও বাচ্চারা পিরিয়ড নিয়ে এতটাও জাগ্রত নয়। সংকোচের জন্য মেয়েরা কাউকে কিচ্ছু বলতে পারে না। আপনি তাকে বলে দেবেন যে এগুলো ভীষণ নরমাল ব্যাপার, এটা প্রতিটা মেয়েরই হয়। সেজন্য আমরা কখনোই ভয় পাবো না, সবসময় সজাগ থাকবো।